আপনারা শুনছেন কাউন্টলেস টেলস, গল্প যেখানে অল্প নয়। ফোনের ওপার থেকে কথা ভেসে আসতেই থাকলো। ওই আর্মচেয়ারটাই হচ্ছে যত নষ্টের গোড়া। একবার ওটায় বসলে তোমার অতীত তোমায় কুঁড়ে কুঁড়ে খাবে। তুমি আজই সকালে জয়েন করেছো না? হাসিটা আস্তে আস্তে যেন মিলিয়ে গেল। কথাগুলো শুনতে শুনতে বুঝতে পারলাম আমার মাথা ধরাটা যেন কমে গেল, কারণ সেই মুহূর্তেই আর দাঁড়িয়ে থাকতে না পেরে আমি মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। কাউন্টলেস টেলসে আজ তোমরা শুনছো সুশ্রীকের কলমে গল্প পোর্ট্রেট। আজ আর দেরি করব না, সোজা চলে যাই গল্পে। শুরু হচ্ছে আজকের গল্প পোর্ট্রেট। ইনি হচ্ছেন নিভা দাশগুপ্ত, কাল থেকে আমাদের নতুন ম্যানেজার। দেবেনবাবু আমার পরিচয় দিলেন সুনির্মল বাবুকে। সুনির্মল বাবু কিছু একটা ভাবছিলেন, অন্যমনস্ক ছিলেন বলেই আমাদের দুজনের দিকে একবার তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনার নামটা কি বললেন জানো? এবার আমিই বললাম, আগে নিভা দাশগুপ্ত। আমি সেলস ইনচার্জ ছিলাম। কাল থেকেই বেশিক্ষণ আর শব্দ ব্যয় করলাম না, থেমেই গেলাম, কারণ আমার সামনের ভদ্রলোক আমাদের দিক থেকে চোখ ফিরিয়ে আবার কাজে মন দিয়েছেন। খানিক বাদে অবশ্য উনি নিজেই বললেন, আপনি গড়িয়ায় থাকেন বললেন না? চমকে উঠলাম হঠাৎ করেই। ব্যাপারটা ঠিক বুঝলাম না। উনি কি আন্দাজে ঠিক বললেন? আমার বাড়ি কোথায় সেটা তো এই অফিসে কারোর জানার কথা নয়। উনি কিভাবে? ভাবতে ভাবতেই হঠাৎ খেয়াল হলো বেশ কয়েক মুহূর্ত কেটে গেছে আর ওর প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। তাই সঙ্গে সঙ্গেই বললাম, ধরেছেন ঠিকই, গড়িয়াতেই বাড়ি আমার। বেশ কয়েক মুহূর্ত চুপ থেকে নিজের বাকি কাজটাই সম্ভবত শেষ করে সুনির্মলবাবু উঠে পড়লেন তার সাধের আর্ম চেয়ারটা থেকে। আসলে আগামীকালই আমি এই আর্ম চেয়ার এবং সর্বোপরি এই ম্যানেজারের কেবিনটা দখল করব। কোম্পানি আমায় সেলস ইনচার্জ থেকে সরাসরি সেলস হেড বা ম্যানেজার হিসেবে নিয়োগ করেছে। এতদিন আমার অফিস ছিল রাজাবাজার। এতগুলো বছর ওই গড়িয়া থেকে রাজাবাজার রোজ যাতায়াত করার জন্য কোনো গাড়ির ব্যবস্থা অবশ্য করেনি কোনোদিন কোম্পানি। আশাও করতাম না শুরুর দিকে, কিন্তু এবার আমার নিজস্ব গাড়িতে রোজ হেড অফিস রাসবিহারীতে যেতে হবে। সঙ্গে সুযোগ সুবিধাও বেশ বেড়েছে অনেকটাই, তাই মনে মনে খুশি হয়েছি খুব এই প্রমোশন পেয়ে। ওয়েলকাম নিভা, খুব মন দিয়ে কাজ করো, বি ব্রেভ অ্যান্ড পজিটিভ। কথাটা বলে সুনির্মল বাবু ইশারায় তার আর্ম চেয়ারটা দেখিয়ে আমাকে বসার জন্য আহ্বান করলেন। আমি একটু হেসে বললাম, এখনো পর্যন্ত ওই হট সিটটা কিন্তু আপনারই। আমি একেবারে কালকে এসে বসবো। আর থ্যাংক ইউ সুনির্মল বাবু, থ্যাংকস আ লট। আচ্ছা, কাল তাহলে হাফিজের থেকে সব কিছু বুঝে নেবেন সকালে। আমার কিন্তু ভোরে ট্রেন। সে কি, কাল আপনি আসবেন না? আপনার না আরও দিন তিনেক আসার কথা? না নিভা, একটা মহা সমস্যায় ফেঁসেছি, আমার কালই বেরিয়ে যেতে হবে। এনিওয়ে, আমি বেরোই আস্তে আস্তে। হ্যাঁ, অ্যান্ড গুড লাক টু ইউ। ওকে বিদায় দিয়ে দেবেনবাবু আর আমি বেরিয়ে এলাম ম্যানেজারের কেবিন থেকে। পরদিন সকাল 11টায় অফিসের গাড়ি আমায় রাসবিহারী অফিসে নামিয়ে দিল। এখানে আমি বাদে প্রায় 25-30 জন কাজ করে। আমি অফিসের দরজা খুলে ঢুকতেই কয়েকজন গুড মর্নিং ম্যাম বলে সম্বোধন করায় বেশ ভালোই লাগলো। জীবনে হঠাৎ করে এইসব ছোট্ট পাওনাই খুব আনন্দ দেয়। আমি মৃদু হেসে গুড মর্নিং বলে আবার কেবিনে চলে গেলাম। এবার আমার লক্ষ্য হলো
এই ইস্টার্ন রিজিয়নে সেলসটা আরও বাড়ানো। কাজের ক্ষেত্রে আমি প্রচণ্ডই স্ট্রিক্ট এবং যথেষ্ট কম্পিটিটিভ। দেখেছি সেটা অনেকেই সঠিকভাবে নিতে পারে না, যদিও অতীতে এ নিয়ে আমার বেশ কিছু তিক্ত অভিজ্ঞতাও রয়েছে। আমার অবশ্য তাতে কিছু এসে যায় না, কারণ শুরু থেকেই দেখেছি এসব জায়গায় পলিটিক্স না সামলাতে পারলে বা নিজেও সেই পলিটিক্সের ভাগিদার না হতে পারলে উন্নতির কোনো সুযোগই নেই। কেবিনে ঢুকেই আগে এসিটা চালিয়ে সেই আর্ম চেয়ারটায় বসলাম। ঘরটা বেশ বড়ই। সুনির্মল বাবুও যাওয়ার আগে পরিপাটি করে গুছিয়ে ওনার সব ফাইলপত্র নিয়ে গেছেন। আমি ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে অনের বাটনে প্রেস করে চেয়ারটা ছেড়ে উঠে ঘরটাকে ভালো করে দেখতে গেলাম। আসলে চোখ পড়েছিল দেওয়ালে টাঙানো সার্টিফিকেটগুলোর দিকে। 4টে দেওয়ালের মধ্যে 3টেতেই ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের সার্টিফিকেট এবং কয়েকটা পেইন্টিং টাঙানো রয়েছে। দেখতে দেখতে ঘরের কোণার দিকের একটা পেইন্টিংয়ে আমার চোখ পড়ল। দেখে হঠাৎই আমার চোখ আটকে গেল। এই পেইন্টিংটা এখানে এলো কোত্থেকে? এ তো আমার ছবি। ছবি মানে যাকে বলে পোর্ট্রেট। কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম পেইন্টিংটার দিকে। কি সুন্দর নিখুঁত কাজ, ঠিক আমারই মুখের আকৃতি। অবিকল আমার মতো নাক, কাজল পরা চোখ, নিখুঁতভাবে আঁকা ভুরু, হুবহু আমারই মতো ঠোঁট। আশ্চর্য! আয়নাতে এই অবয়ব আমি রোজ এতক্ষণ দেখি যে প্রত্যেকটা ডিটেইলিং ভালো করে দেখেও এতটুকু খুঁত ধরতে পারলাম না ছবিটায়। আমারই হাইট, আমারই মতো কান, চোখের চাহনি, সব কিছু। অদ্ভুত! আমার এরকম পোর্ট্রেট কবে, কিভাবে আঁকা হলো? আর এখানেই বা এলো কোত্থেকে? আর অপেক্ষা করতে না পেরে এগিয়ে গিয়ে আমার টেবিলের উপর বেলটা বাজালাম। অ্যাটেন্ডেন্ট খানিকক্ষণ বাদে দরজা খুলে ভেতরে ঢুকল। আমি ততক্ষণে আবার ঘরের কোণে ছবির সামনে দাঁড়িয়ে ভাবতে চেষ্টা করছি এই চুড়িদার আমার সত্যিই ছিল কি না, কিন্তু কোনো ক্রমে খেয়াল করতে পারছি না। এই কেবিনের রক্ষণাবেক্ষণ কে করে? মানে কেন ম্যাডাম, কিছু করতে হবে? না, তুমি তাকেই ডাকো। মানে ম্যাডাম, এই ঘরটা তো আমি। তুমি করো? তাহলে এই ছবিটা কবে থেকে এখানে আছে, কে রেখেছে জানো? সে কাছে এগিয়ে এসে ছবিটার দিকে বেশ কিছুক্ষণ ভুরু কুঁচকে তাকিয়ে থেকে মাথা চুলকে বলল, আজ্ঞে না ম্যাডাম, এটা তো আগে কখনো এখানে দেখি নাই। দেখি নাই মানেটা কি? আজ তুমি কেবিন পরিষ্কার করনি? মানে পড়েছি ম্যাডাম, কিন্তু খেয়াল করিনি। কিন্তু এখানে তো হালদার বাবুর ছবিটা ছিল। এটার কথা সত্যিই জানি না ম্যাডাম। হালদার কে? সুনির্মল হালদার, অর্থাৎ কাল যার সাথে আপনার দেখা হলো। ইতিমধ্যে আমাদের কথোপকথন শুনে দেবেনবাবু কখন ঘরে ঢুকে এসেছেন বুঝতে পারিনি। আমি চাইছিলাম না ব্যাপারটা এখনই দেবেনবাবুকে জানাতে। যাই হোক, এসেই গিয়েছেন যখন। কিছুক্ষণ সবাই চুপ। আমিই মুখ খুললাম, ঠিক আছে তুমি যাও, আমি দেবেনবাবুর সঙ্গে কথা বলছি। অ্যাটেন্ডেন্ট বেরিয়ে গেলে বললাম, এই ছবিটা এখানে কিভাবে এলো বলুন তো দেবেনবাবু? আমারও তো ওটাই জিজ্ঞাসা। তাহলে কি? দেবেনবাবু মনে হয় অন্যমনস্ক হয়ে গেলেন। কি ভাবছেন কে জানে। এবার জিজ্ঞেস করলাম, তাহলে কি দেবেনবাবু? না না ম্যাডাম, কিছু না, আমি দেখছি এটা কিভাবে হলো, আমি দেখছি। আশ্চর্য! ব্যাপারটা কি? দেবেনবাবু কি কিছু লুকোচ্ছেন? ওনাকে জিজ্ঞেস করতেই যাব, ঠিক এই সময় ওনার একটা ফোন এলো। হ্যাঁ, হ্যালো। না না, আজ তো হবে না। আচ্ছা, তাও আমি দেখছি।
মানে হ্যাঁ, দেখছি, আমি চেষ্টা করছি। না, আজ আর কাজে মন বসবে না। এক অদ্ভুত ঝামেলায় পড়া গেল। ছবিটা আমাকে এতটা ভাবাতো না যদি না এতটা নিখুঁত হতো। আর তার উপর দেবেনবাবুর সন্দেহজনক ব্যবহার সত্যিই রহস্যজনক। দেবেনবাবু ফোনটা রেখে বললেন, আপনি মিস্টার হালদারের নম্বরটা নিন না, উনি যদি একটু মানে আলোকপাত করতে পারেন এই ব্যাপারে। ঠিকই বলেছেন দেবেনবাবু, একমাত্র সুনির্মল বাবুই যদি কিছু জেনে থাকেন। ফোন নম্বরটা নিয়ে রাখলাম, কিন্তু ফোনটা এখন করলাম না। আমি একটু পরে আসছি, হ্যাঁ, দুটো আর্জেন্ট কাজ আছে বলে দেবেনবাবু বেরিয়ে গেলেন কেবিন থেকে। সুনির্মল বাবুকে ফোন করে অবশ্য পাওয়া গেল না, নেটওয়ার্ক কাভারেজের বাইরে আছে। কিন্তু সারাদিন কাজের ফাঁকে মাথার মধ্যে ছবির আমিটাই ভাসছিল। কিছুক্ষণ সময় ওটার সামনে আবার কাটিয়ে এলাম। বুঝলাম যে ছবির চুড়িদারটা পরলে যেন মনে হবে সত্যি আয়নার সামনে দাঁড়িয়ে আছি। চুড়িদারটা ভালো করে লক্ষ্য করতে গিয়ে মনে হলো, এরকম চুড়িদার কি আমার রয়েছে? চুড়িদার, কুর্তি এগুলোই আমি বেশি পরি, কিন্তু এটার অস্তিত্বের কথা ঠিক মনে করতে পারলাম না। ব্যাপারটা কিরম ভুতুড়ে। মনটাও খুঁতখুঁত করছিল সুনির্মল বাবুর সাথে কথা বলা না অবধি কিছুই জানা যাবে না। টিফিনের সময় ক্যাফেটেরিয়ায় বসে স্যান্ডউইচটা মুখে পুরতে যাব, ঠিক এই সময় আমার পাশেই কে বলল, বুঝতে পারি ম্যাম। ঘুরে দেখি একটা মাঝবয়সী ছেলে, 30-35 বয়স হবে। ম্যাডাম, আমি সায়ন, অ্যাকাউন্টসে আছি। ও, আই সি। লাঞ্চ কমপ্লিট তোমার? হ্যাঁ ম্যাম। ওকে বসতে বলে মনে মনে ভাবছি যে একে বেশ স্মার্ট মনে হচ্ছে। পোর্ট্রেটের কথাটা একে জিজ্ঞেস করলে কেমন হয়। ঠিক সেই সময়ই সায়ন খুব আস্তে আস্তে বলল, আচ্ছা, পোর্ট্রেটটা চোখে পড়েছে আপনার? আমি আচমকা শুনে একটু চমকেই জিজ্ঞেস করে ফেললাম, হ্যাঁ, কিন্তু ওটা কি তোর হাতে আঁকা নাকি? বুঝলাম উত্তেজনার বশেই ওকে তুই বলে ফেলেছি। উত্তরের অপেক্ষা করতে হলো না। সায়ন আমার একটু কাছে এসে আস্তে আস্তে বলল, আমার আঁকা নয় ম্যাডাম, আসলে আসলে কেবিনটায় একটা ব্যাপার রয়েছে। আপনাকে হয়তো নিজে থেকে কেউ কিছু বলবে না, কিন্তু পাশ দিয়ে একজন কেউ চলে গেল, তাই বোধহয় সায়ন থেমে গেল। কিন্তু কি ব্যাপার? এর আগের ম্যানেজার মিস্টার হালদার, ওনার সময় শেষ হয়ে গিয়েছিল বলেই তো উনি ছেড়ে দিয়েছেন। আসলে ওই কেবিনের একটা অলিখিত নিয়ম আছে ম্যাডাম। কীরকম? অ্যাকচুয়ালি আমরা যতদূর দেখেছি বেশিরভাগ ম্যানেজারের ক্ষেত্রেই ওই নিয়মটা খাটে। ঠিক যেদিন আপনি নিজের পোর্ট্রেট আর ওই জায়গায় দেখতে পাবেন না, তার মানেই আপনার অন্তিম দিন হাজির। অর্থাৎ ছবির নতুন মানুষটা হবে আপনার রিপ্লেসমেন্ট। আর তারপরেই যদি শিগগিরই আপনি বদলি না নিয়ে নেন বা ওই ভুতুরে কেবিন যদি ছেড়ে না যান, তাহলে মহা বিপদ। তাই খুব সাবধানে থাকবেন আর খেয়াল রাখবেন যে আপনার ওই ছবিটা যথাস্থানে আছে কিনা। কথাগুলো আমার একটু অবিশ্বাস্য লাগছিল, কিন্তু সায়নকে দেখে আন্দাজ করা শক্ত যে ও মিথ্যে বলছে কিনা। যথেষ্ট কনফিডেন্স নিয়ে এবং গোপনীয়তা রক্ষা করেই ব্যাপারটা বলল ও, তাই বিশ্বাস করা ছাড়া গতি নেই। আমার মাথায় হঠাৎই এলো একটা প্রশ্ন, কিন্তু এই ছবিগুলো কার আঁকা? অন্তত আমারটা, কারণ এত নিখুঁত ছবি আমি আগে কখনো দেখিনি। আসলে আমি যে কদিন আছি লোকমুখে শুনেছি সবাই একটাই ব্যাপার আন্দাজ করে। 7 বছর আগে আমাদের কোম্পানিতে একজন নন বেঙ্গলি ম্যানেজার ছিলেন।
ওনার নাম ছিল নরেশ জয়সওয়াল। উনি খুব ভালো ছবি আঁকতেন। ওনার রোজকার নেশা ছিল টিফিন আওয়ার্সে একটা করে পোর্ট্রেট শেষ করা, রোজ। যেমন নিপুণ ছিল তার হাতের কাজ, আর তেমনই তাড়াতাড়ি তিনি ছবি আঁকতে পারতেন। আর উনি ওই কেবিনেই মারা গিয়েছিলেন, সম্ভবত সুইসাইড করে। এই ঘটনাটা এরপর সবাই চেপে যায়। আর বুঝতেই পারছেন, এই ব্যাপারটা নতুন, আর যে কেউ জানলে অযথা বিভ্রান্তি ছড়াবে। ওর পর থেকে তাহলে সবার এরকম হয়েছে? মানে কেউ আসার আগেই ওর একটা পোর্ট্রেট ওই দেওয়ালে চলে এসেছিল? এ তো অবিশ্বাস্য, ভুতুরে ব্যাপার। ভুতুরে তো বটেই, কিন্তু ওনার পর থেকে কোনোদিন কোনো দুর্ঘটনা অন্তত অফিসের ভেতরে হয়নি, এটা একটা বাঁচো। কিন্তু তাও এখানে একটা ব্যাপার আছে, কয়েকজনের ক্ষেত্রে ঘটনাটা একটু অন্যরকম হয় বলে শুনেছি। চাকরি সূত্রে যারা অতীতে কিছু না কিছু বড় দোষ করে থাকেন তারাই এর শিকার হন। এর আগে শর্মিষ্ঠাদির ক্ষেত্রেও তাই হয়েছিল। এই এক জিনিস, এই যেদিন দেখবেন ওই দেওয়ালে আর আপনার ছবিটা নেই, তার 2-3 দিনের মধ্যেই আপনি রেজিগনেশন লেটারটা দিয়ে দেবেন। কারণ যত দেরি করবেন আপনার সঙ্গে তত অদ্ভুতুরে অলৌকিক কীর্তিকলাপ চলতে থাকবে রোজ। মৃত্যুর মতো ভয়াবহ কিছু হবে কি হবে না সেটা জানি না, কিন্তু তাও সাবধানের মার নেই। সায়নের কথা শুনে কতটা সাবধান হওয়া উচিত বুঝতে পারলাম না, কিন্তু হাতের স্যান্ডউইচটা দেখলাম এখনও শেষ হয়নি। আসলে আপনাকে সাবধান করার কারণও এইটাই। সুনির্মল বাবুর আগেই ছিলেন ওই শর্মিষ্ঠাদি, উনি ব্যাপারটাকে অতটা গা করেননি। এমনকি একদিন অফিসে এসে সুনির্মল বাবুর পোর্ট্রেটটা তিনি প্রথম যেদিন দেখলেন, দেখে বলেছিলেন ছবির মানুষটা নাকি হুবহু ওনার বাবার মতন দেখতে। ভালো লেগেছিল বলে ওটা উনি বাড়িও নিয়ে গেছিলেন, কিন্তু তাও ওই কেবিন এবং চাকরি তিনি ছাড়েননি। প্রায় 1 সপ্তাহ পরে হঠাৎই এক রাতে বাড়িতে পড়ে গিয়ে ওনার চোট লাগে মাথায়, আর অনেক রক্তপাত হয়। শুনেছি ব্রেনের একটা অংশ কাজ করছে না, আর জীবনেও চাকরি করতে পারবেন কিনা সন্দেহ আছে। কানাঘুষো শোনা গেছিল ওই সময় যে শর্মিষ্ঠাদি মানুষটাই ছিলেন খুব রকচটা। আমার সাথে যদিও কখনো সেরকম কোনো পরিস্থিতি হয়নি, কিন্তু অনেক হেল্পার স্টাফকে তিনি অনেক তুচ্ছ কারণে চাকরি থেকে বরখাস্ত করেছেন। এতটা নির্মম একটা মানুষের পরিণতি হয়তো এটাই হওয়ার ছিল, কে জানে। তা যা হোক, অনেকক্ষণ অনেকগুলো কথা বলে ফেললাম আপনাকে। তবে আমার মনে হয় দিদি, আপনার খুবই সাবধানে থাকা উচিত। ক্যাফেটেরিয়া থেকে আমার কেবিনে যাওয়ার সময়ও সুনির্মল বাবুর নাম্বারে চেষ্টা করলাম, কিন্তু একই কথা। ওর কি তাহলে কোনো বিপদ হলো? ও কি অবহেলা করে অনেকদিন বাদে এই কেবিন ছেড়েছিলেন? হঠাৎ খেয়াল হলো ওর একটা কথা। গড়িয়ায় থাকেন বললেন না? উনি এটা জানলেন কি করে? তার মানে কি উনি আগেই পোর্ট্রেটের মানুষটিকে চিনে নিয়েছিলেন? কিন্তু কিভাবে? বিকেলে বেরোবার আগে অবধি সুনির্মল বাবুকে আরও 2বার চেষ্টা করেও লাইনে পেলাম না। ওর নিখাত কোনো সমস্যা হয়েছে। দুর্ঘটনার সম্ভাবনা মন থেকে বাদ দিলাম। অফিসের ক্যাবে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 7টা বেজে গেল। খেয়ে দিয়ে শুয়ে শুয়ে আজকের ঘটনাগুলোর কথা ভাবছি, ঠিক সেই সময় আমার ফোনে একটা কল এলো। হ্যালো সুনির্মল বাবু। কি হয়েছে বলো? ওপার থেকে যে কথাগুলো ভেসে এলো সেটা সুনির্মল বাবুর গলা বলে মনে হলো না। গলার আওয়াজটা কেমন যেন ফ্যাস ফ্যাসে আর খুব ক্ষীণ। ভালো করে শুনলে মনে হয় কম বয়সী একজনের গলা। গলা শুনে বিছানা থেকে নেমে উঠে দাঁড়ালাম। নিভা, 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 তুমি শুনতে পাচ্ছ? হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি সুনির্মল হালদার বলছি, কিন্তু তুমি আমার চিনবে না। আপনার গলার আওয়াজটা এরকম শোনাচ্ছে কেন সুনির্মল বাবু? তুমি আমার কণ্ঠস্বর শোনোনি, তাই এরকম লাগছে। গলার আওয়াজটা শুনে বুকের ভেতরটা কেমন ধড়াস করে উঠল। কিন্তু মিস্টার হালদার, আপনার সঙ্গে তো আমার... ভুল করছো তুমি, আমি সেই সুনির্মল নই।
আমি হলাম সেই সুনির্মল হালদার যে আজ থেকে 15 বছর আগে সম্পূর্ণ মিথ্যে কথা বলে তার এক প্রিয় বন্ধু কাম সহকর্মীর চাকরি আত্মসাৎ করেছিল। আজ সেই সুনির্মল এসেছে হিসেব নিতে। খেয়াল করলাম আমার পা কাঁপতে শুরু করে দিয়েছে, সঙ্গে মাথাটাও ধরে গেল। ফোনের ওপার থেকে কথা ভেসে আসতেই থাকলো। ওই আর্মচেয়ারটাই হচ্ছে যত নষ্টের গোড়া। একবার ওটায় বসলে তোমার অতীত তোমায় কুঁড়ে কুঁড়ে খাবে। তুমি আজই সকালে জয়েন করেছো না? হাসিটা আস্তে আস্তে যেন মিলিয়ে গেল। কথাগুলো শুনতে শুনতে বুঝতে পারলাম আমার মাথা ধরাটা যেন কমে গেল, কারণ সেই মুহূর্তেই আর দাঁড়িয়ে থাকতে না পেরে আমি মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। হুঁশ এলো একেবারে সকাল 9:30টার সময়। ঘড়ি দেখেই হুড়মুড়িয়ে উঠে বসতে গিয়ে বুঝলাম কাল রাতে অজ্ঞান হয়ে পড়ে গিয়ে কনুইতে চোট পেয়েছি। সারাটা রাত মাটিতেই পড়েছিলাম। চটজলদি রেডি হয়ে কিছু খেয়ে নিলাম। ঠিক 10:30টায় অফিসের গাড়ি চলে আসবে। অফিসে এসে আজ হাফিজের সাথে আলাপ হলো। হাফিজ বলে ছেলেটি আসলে সারাক্ষণ বাইরে বাইরেই ঘোরে সেলসের কাজে। কাল ওই জন্যই ও আসতে পারেনি। সব আপডেট ওই আমায় রিপোর্ট করবে। কিন্তু কথায় কথায় সেই পোর্ট্রেট এসেই গেল। হাফিজও কালকের সুনির্মল বাবুর সেই কথাটাই বলল। শুনেছি পোর্ট্রেটগুলো এমনভাবেই কথা বলে যেন আপনার পুরো অতীতটাকে বারবার টেনে এনে আপনার মাথায় ঢুকে যাবে, যে বের করতে পারবেন না। পারছি না তো। পোর্ট্রেটটা মাথার মধ্যে এমনভাবে ঢুকে গেছে না, সারাদিন শুধু এটাই মাথায় ঘুরছে। আর তার সঙ্গে কাল মাঝরাত্রে হাফিজকে না বলে পারলাম না কালকের ঘটনাটা। আচ্ছা ম্যাডাম, আপনি কি কখনো কারো সমূহ ক্ষতি করেছেন? না, সেরকম কিছু তো মনে পড়ছে না। ভালো করে ভেবে দেখুন, কারণ এই পোর্ট্রেট সাধারণত তাদেরই ক্ষতি করে যারা... না হাফিজ, না, আমি সেভাবে কার ক্ষতি করতে যাব? কিন্তু হাফিজ কথা শেষ না করে অন্যমনস্ক হয়ে পড়ল। এরপর বেশি কথা হলো না। ও বেরিয়ে গেলেও আমার মাথায় গত 2 দিনের ঘটনাক্রম যেন চলতেই থাকলো। আজ সারাদিন ইচ্ছে করেই ছবিটার সামনে যাইনি। সারাদিনের কাজের এত ব্যাঘাত ঘটেছে এমনিতেই, আর ছবিটা দেখলে সেটা আরও বেড়ে যায়। বিকেলের দিকে আবার ওই ছবিটার সামনে গেলাম। ছবিটার দিকে তাকাতেই বুকের ভেতরটা যেন ধড়াস করে উঠল। এ কি করে সম্ভব? ছবির আমি, অর্থাৎ আমার মুখে এমন একটা বিশ্রী পৈশাচিক হাসি, যেন কালকের থেকে বেশি জীবন্ত আজ ছবিটা। ফ্রেমের আড়াল থেকে বলছে, তুমি এবার আমায় চিনতে পেরেছ? মনে পড়ছে? আশ্চর্য, একইভাবে দাঁড়ানো, কিন্তু গায়ের কুর্তিটা যেন পাল্টে গেছে। আর এই কুর্তিটা আমি চিনি। হঠাৎই মনে পড়ে গেল একটা ঘটনার কথা। কথাটা মনে পড়তেই সবটুকু যেন এক ঝটকায় আমার সামনে পরিষ্কার হয়ে গেল। ঠিক এই কুর্তিটা বছর 4 আগে আমার সবচেয়ে পছন্দের ছিল, আর এটাই তখন পরে অফিসে যেতাম। ওটা আমার প্রথম অফিস ছিল তখন। কিন্তু যে ঘটনার কথা মনে পড়ল সেটা ভেবে ভয় হলো আমার। আমার কলেজের এক বন্ধু ছিল অনিমেষ। আমরা দুজনে একই সাথে ঢুকেছিলাম কোম্পানিটায়। কিন্তু ওর কিছু কিছু ওয়ার্ক অ্যাটিটিউড আমার সহ্য হতো না, আর একটু পাগলও ছিল বোধহয়।
আমার মজা করতো শুধু বাকি এমপ্লয়ীদের সামনে। তারই প্রতিশোধ নিয়েছিলাম একবার। বুদ্ধি করে খুব বাজে একটা কেসে ফাঁসিয়েছিলাম ওকে, যে কারণে কোম্পানি ওকে ফায়ার করতে বাধ্য হয়েছিল। যদিও ভুলটা ওরই ছিল। আমায় নিয়ে মাত্রাতিরিক্ত ফাজলামো যখন সে করেছে তখন ওর সাবধান হওয়া উচিত ছিল। আমি খুব কৌশলে ওর ফাইলের এমন কিছু কাগজপত্র সরিয়েছিলাম যে, যাই হোক, ফাইলটা নিয়ে ও যে সেই বেরিয়েছিল তারপর থেকে আমার সঙ্গে বোধহয় আর জীবনেও দেখা হয়নি। চোখের সামনে যেন সেই দিনের ঘটনাগুলো পর পর বায়োস্কোপের মতো দেখতে পেলাম। সম্বিত ফিরতে পোর্ট্রেটটা দেখে আমার সারা গায়ে শিহরণ খেলে গেল। পেইন্টিং থেকে আমার অবয়ব যেন জীবন্ত। সে হাসছে আমারই দিকে চেয়ে। সে একটা পৈশাচিক হাসি, সারা ঘর যেন গম গম করে উঠল একটা হাসিতে। কল্পনা না বাস্তব বুঝতে পারলাম না। আমি তাকিয়ে থাকতে পারছিলাম না পোর্ট্রেটটার দিকে। কোনোদিন এত ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়িনি আমি। সত্যি ছবিটা যেন কথা বলছে, যেন বলছে, মনে পড়ছে সেই অনিমেষকে? কোনো প্রয়োজন ছিল কি সেদিন এতটা নারকীয় কাজটা করার? আজ হিসেব তোমায় দিতেই হবে নিভা, দিতেই হবে, দিতেই হবে। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম। জ্ঞান ফিরল বোধহয় অ্যাটেন্ডেন্টের ডাকে। হ্যাঁ, কি হয়েছে? ম্যাডাম, সন্ধ্যে 7টা বাজে আমার ড্রাইভার ফোন করলো। ও নাকি অনেকক্ষণ আপনাকে ফোন করেছে, আপনি ফোন ধরছেন না। উঠে বসে একটু স্বাভাবিক হয়ে মোবাইলে দেখলাম 4 বার ফোন করেছে ড্রাইভার। আমি কোনোভাবে শরীর খারাপের অজুহাত দিয়ে বেরিয়ে এসেছিলাম সেদিন ঠিকই, কিন্তু কিছুদিনের মধ্যেই মনস্থির করে ফেললাম এই অফিসে এক মুহূর্তও থাকা যাবে না। কদিনের মধ্যে অন্য কোম্পানিতে সিভি দিয়ে চাকরিও পেয়ে গেলাম। স্যালারি কম হলেও অতিই রাজি হলাম। ওভাবে বেঘোরে প্রাণ হারানো বা শরীর খারাপ করার থেকে শত গুণে ভালো। অনিমেষের ঘটনাটা যদিও আমার পিছু ছাড়েনি, প্রায় ঘুমের মধ্যে স্বপ্নে দেখি এখনো। এবার কালকের ঘটনায় আসি। কাল শেষবারের জন্য একবার সেই কোম্পানিতে গিয়েছিলাম। দেবেনবাবুর সাথে দেখা করে ম্যানেজমেন্টের থেকে কিছু ডকুমেন্টস কালেক্ট করার ব্যাপার ছিল। দেবেনবাবুকে জিজ্ঞেস করলাম, প্রেজেন্টলি ম্যানেজারকে? আপাতত একটা ইন্টারিম পিরিয়ডের জন্য একজনকে ম্যানেজার করা হয়েছে। যদি পারফরমেন্স ভালো থাকে তাহলে ওনাকেই হয়তো পার্মানেন্ট করে দেওয়া হবে। ভদ্রলোকের কি নাম? নাম দিয়ে কি হবে, একবার যাবেন নাকি কেবিনে? ইচ্ছে করছিল একবার যেতে, কিন্তু কদিন আগের ভুতুরে স্মৃতিগুলো পাছে আবার না চাগার দিয়ে ওঠে, তাই সাহস পাচ্ছিলাম না। কিন্তু দেবেনবাবু হেসে এমন একটা কথা বললেন যে না গিয়ে পারলাম না। আরে ওইসব পোর্ট্রেট আর চিন্তা করবেন না, এখন আর ওইসব নিয়ে কোনো চিন্তা নেই, আর কোনোদিন ওইসব ঝামেলা আসবেও না। পেন্টিংগুলো সব সরিয়ে রাখা হয়েছে, আর আপনারটা বাইরের ঘরেই রাখা রয়েছে। কথা বলতে বলতে আমরা আমার পোর্ট্রেটটার কাছে চলে এসেছিলাম। বললাম, পোর্ট্রেট সরিয়ে রাখা হয়েছে বলেই আর ঝামেলা হচ্ছে না? কিন্তু না, ঠিক সেরকম নয়। পোর্ট্রেটগুলো যা রাখা ছিল উনিই তো এখন ম্যানেজার। কিন্তু উনি তো মারা গেছেন বহুদিন আগে। মানে আমার কথা শুনে দেবেনবাবু জোরে হেসে উঠে আঙুল দিয়ে ছবির নিচে চিত্রশিল্পীর নামটা দেখালেন। আমি অবাক দৃষ্টিতে হলঘরের প্যাসেজের চুরি যাওয়া আলোতে নামটা স্পষ্ট পড়তে পারলাম, অনিমেষ।
এতক্ষণ তোমরা শুনলে সাসপেন্স হরর গল্প পোর্ট্রেট, রচনা সুশ্রিক, গল্প কথক অর্থাৎ নিভার চরিত্রে সায়নী, গল্পের সূত্রধার দেবেনবাবু ও সুনির্মল বাবুর চরিত্রে আমি শঙ্খ, সায়ন সুশ্রিক, অ্যাটেন্ডেন্ট রৌনক, হাফিজ প্রীতম, পোস্টার ডিজাইন আবহ ও পর্ব পরিচালনায় টিম কাউন্টলেস টেলস। তাহলে কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানাও কমেন্ট বক্সে, আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে আরও ভালো ভালো গল্প তোমরা শুনতে পারো। পরের সপ্তাহে আরও একটি দারুণ গল্প নিয়ে হাজির হচ্ছি আমরা। ততক্ষণে শুনতে থাকো কাউন্টলেস টেলস, গল্প যেখানে অল্প নয়।